হ্যালো মুভি লাভার্স, ওয়েলকাম টু সিনেক্সপ্লেন বিডি। MHCU ম্যাডক হরর সিনেমাটিক ইউনিভার্স ইন্ডিয়ার প্রচলিত বিভিন্ন ভৌতিক ক্যারেক্টারগুলোকে ইউনিভার্স আকারে সিনেমার পর্দায় নিয়ে আসার কাজটা প্রথম এরাই করেছে এবং সফলতার মুখও দেখছে। এর আগে মঞ্জিয়া, স্ত্রী, ভেরিয়া মোট 3টা সিনেমা তৈরি করে এবং প্রতিটাই ব্যবসা সফল। তারই ধারাবাহিকতায় সম্প্রতি মুক্তি পেয়েছে 4র্থ সিনেমা থামা। অনেকদিন পর ইন্ডাস্ট্রিতে কামব্যাক করা আয়ুষ্মান খুরানা ও সময়ের আলোচিত নায়িকা রাশ্মিকা মান্দানা এর প্রধান 2টি চরিত্রে অভিনয় করেন। এটি আমার একদমই নতুন মুভি এক্সপ্লেন চ্যানেল। ভিডিও বানানো শুরু করেও ব্যক্তিগত কারণে একটু ব্রেক নিয়েছিলাম। এখন থেকে নিয়মিতই নতুন সিনেমার গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তো চলুন আর দেরি না করে থামা সিনেমার গল্প শুরু করি। আরও নতুন সব সিনেমার গল্প পেতে ভিডিওতে একটা লাইক দিয়ে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সময়কাল খ্রিস্টপূর্ব 322 সাল। একদল ইংরেজ সৈন্য একটা গভীর জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল। হঠাৎ এক স্থানে গিয়ে সন্দেহজনক কিছু দেখে তাদের পথ প্রদর্শক সবাইকে থামতে বলে আর দৌড়ে গিয়ে তাদের রাজাকে বলে, সিকান্দার, আমাদের মনে হয় আর সামনে যাওয়া উচিত হবে না, সামনে অনেক বড় বিপদ হতে পারে। রাজা জিজ্ঞেস করে, কেমন বিপদ? আম্বু উত্তর দেয়, সামনে বেতাল আছে। রাজা জিজ্ঞেস করে, বেতাল কি? আম্বু বলে, মানুষের রক্ত খেকেও জানোয়ার। শুনে রাজা তাচ্ছিল্যে হাসি হেসে বলে, আমি সিকান্দার। আমার কথা শুনলে পুরো হিন্দুস্তানের সমস্ত মানুষ, প্রাণী, আকাশ বাতাস ভয়ে থরথর করে কাঁপতে থাকে, আর তুমি আমাকে গাল গল্প শুনিয়ে ভয় দেখাতে এসেছো? কথা না বলে চুপচাপ সামনে আগাও। এই বলে সৈন্যদলকে নির্দেশ দেয়। কিন্তু অল্প একটু এগিয়েই একটা বিকট চিৎকার শুনে তার ঘোড়া দাঁড়িয়ে যায়, কোনোভাবেই ধাপ ফেলে না। এটা দেখে রাজা আম্বুকে গিয়ে চেক করে আসতে বলে। আম্বু ভয়ে ভয়ে তার সামনে গিয়ে হাতের মশাল নিয়ে এদিক ওদিক তাকিয়ে বলে, কই কিছু নেই তো। ঠিক তখনই একটা হাত তাকে আচমকা টেনে তুলে নিয়ে যায় আর উপরের গাছ থেকে ঝাঁকে ঝাঁকে ভ্যাম্পায়ারের দল সৈন্যদের উপর লাফিয়ে পড়ে সবাইকে মারতে থাকে। আর বেতাল নামক ভ্যাম্পায়ার উড়ে এসে রাজার ঘোড়ায় চড়ে, বলে, তুই ভারত দখল করবি না। এই বলে রাজার ঘাড়ে কামড় দিয়ে রক্ত খেয়ে মেরে ফেলে। আমরা বর্তমানে ফিরে আসি। অলোক নামের এক নিউজ প্রেজেন্টার ভৌতিক কন্টেন্ট বানানোর জন্য একটা কবরস্থানে যায় এবং বলে, আমরা আজকে একটা কবর খনন করে একটা শয়তানের লাশ উত্তোলন করব। এটা বলতেই কবর থেকে এক লোক উঠে বলে, ধুর, মাত্র 50 রুপি দিয়ে আর কতক্ষণ কবরের মধ্যে শুয়ে রাখবে আমাকে। এই বলে চলে যায়। এই ভিডিওটা অনলাইনে ব্যাপক ভাইরাল হয় এবং অলোককে সবাই ট্রল করতে থাকে। এই ভিডিওটা দেখিয়ে অলোকের 2 বন্ধু হাসতে হাসতে বলে, তোর আর মিডিয়া জগতে উন্নতি করা সম্ভব না, তোর ইনস্টা প্রোফাইল পুরাই ব্যাকডেটেড, কবে থেকে প্রোফাইল পিকচার চেঞ্জ করিস না, আবার 2 দিন হলো ট্র্যাকিং এসেছিস, এখন পর্যন্ত এক্সক্লুসিভ কিছু পোস্ট করলি না, এভাবে কাজ হবে? এটা শুনে অলোক বলে, আচ্ছা এখনই দেখাচ্ছি। এই বলে জঙ্গলের ভিতরে হাঁটা শুরু করে। বাকি 2 বন্ধু তাকে বলে, জঙ্গলের এত ভিতরে প্রবেশ করা নিষেধ, ফিরে আয়। কিন্তু অলোক নাসরবান্দা, তাই ওরাও পিছে হাঁটা শুরু করে। ওরা একদম জঙ্গলের গভীরে প্রবেশ করে। মোবাইলের নেটওয়ার্ক পায় না। এক জায়গায় দাঁড়িয়ে ওরা সেলফি তুলে ছবি চেক করতে গিয়ে অলোক দেখে ছবিতে একটা ভালুক ঠিক পিছনে দাঁড়িয়ে আছে। বিরাট আকৃতির ভালুকটি দেখে অলোকের 2 বন্ধু দৌড়ে ওই পথ ধরেই পালিয়ে যায়, কিন্তু অলোক আর পারে না, তাই ইলোপাথারি দৌড়াতে থাকে। ভালুকটিও ওর পিছু তাড়া করে। অলোক অনেক দৌড়ায়, কিন্তু জঙ্গলের ভালুকের সাথে কি আর পারে? ভালুকটি তাকে আশ্রে একেবারে কাবু করে ফেলে। অলোক তখন একটা গুহা টাইপ দেখে অনেক কষ্টে তার ভিতরে প্রবেশ করে। ভালুকটিও ভিতরে প্রবেশ করতে চেষ্টা করে। ঠিক তখনই কিছু একটা ভালুককে সেখান থেকে ছিটকে দূরে ফেলে আর তাকে দেখা মাত্রই ভালুক ভয়ে দৌড়ে জঙ্গলে পালিয়ে যায়। আর গুহার সামনে আসে অনিন্দ সুন্দরী তারকা এসে অলোককে টেনে বের করে পালস চেক করে তার আস্তানায় নিয়ে আসে, সেবা শুশ্রূষা করতে থাকে। একটা দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে উঠে দেখে অলোক নেই। তারকা তো ভয় পেয়ে যায়। খুঁজতে বাইরে এসে দেখে সে বাইরে বসে আছে। তারকা বলে, তোমার বাইরে আসা উচিত হয়নি, বাইরে অনেক বিপদ আছে। অলোক বলে, ভিতরেও তো বিপদ আছে, বিষধর সাপ বসে আছে, যদি কামড় দেয়। সে বলে, প্লিজ আমাকে জঙ্গলের বাইরে ছেড়ে দিয়ে আসো, আমার বন্ধুরা অনেক টেনশন করছে আর বাড়িতেও যোগাযোগ করতে হবে। তারকা বলে, তুমি এখনো সুস্থ নাও, তুমি ঠিক হয়ে গেলেই আমি নিজে গিয়ে রেখে আসবো। অলোক বলে, তুমি পার্সোনালি রেখে আসলে আমার থাকতে আপত্তি নেই। তারকা একটা ধ্বংস ও পরিত্যক্ত প্লেন দেখিয়ে বলে, তুমি আপাতত এর মধ্যেই থাকবে আর কোনোরকম শব্দ করবে না। অলোক রাজি হয়। গভীর রাতে দেখা যায় ভয়ানক চেহারার এক ভ্যাম্পায়ার ভালুকটিকে ঘাড় কামড়ে রক্ত খাচ্ছে। একটা মন্দিরে একদল ভ্যাম্পায়ার পূজা করছিল। তখন ওই লোকটি ভালুকটিকে কাঁধে করে ওই স্থানে নিয়ে আসে ও একটা গুহার মধ্যে ফেলে দেয়। তখনই অদৃশ্য কেউ ওই ভালুকটিকে ওদের দিকে ছুঁড়ে ফেলে দিয়ে বলে, জন্তু জানোয়ার চাই না, আমার মানুষ চাই, মানুষ। রাতে ওরা দুজনে বসে গল্প করছিল।
করছিল। তারকা জিজ্ঞেস করে, তুমি এই গভীর জঙ্গলে কি করছিলে? অলোক বলে, ভুল করে চলে এসেছি, আমি একটা বোকা বান্দা। তারকা বান্দা শব্দের অর্থ জিজ্ঞেস করে। অলোক বলে, বান্দা অর্থ মানুষ, যেমন তুমি আর আমি। তারকা বলে, তুমি মানুষ কিন্তু আমি না। অলোক বলে, হ্যাঁ, তুমি তো মানুষ না, তুমি একটা পরী। এই বলে তারকাকে কিস করার জন্য অগ্রসর হয়। তারকাও আগাতে থাকে। তখনই তার নজরে পড়ে অলোকের ঘাড়ের রগ, আর অমনি তারকার উপরের 2 দাঁত বড় হয়ে যায়, অর্থাৎ তারকাও একজন ভ্যাম্পায়ার। তবে দ্রুতই সে নিজেকে সামলে নেয় আর সেখান থেকে চলে যায়। অলোক তারকাকে এদিক ওদিক খুঁজতে থাকে। হঠাৎ ওর সামনে আসে মন্দিরে পূজা করা ওই ভ্যাম্পায়ার গুলো। ওরা অলোককে নিতে এসেছে, কিন্তু তারকা এসে ওদের বলে, এই লোকটা ভুল করে এখানে চলে এসেছে, ওর কোনো ক্ষতি করো না। ভিরে নামের একজন বলে, ইয়াকশাসন অনেক দিনের ধরে ক্ষুধার্ত, সে মানুষ খেতে চাচ্ছে, একে নিয়ে যায়। কিন্তু তারকা মানা করতে থাকে। তখন একজন অলোককে এক থাপ্পড় মেরে অজ্ঞান করে ফেলে। অলোকের জ্ঞান ফিরে ওই মন্দিরের বারান্দায়। ভিরে তখন সর্দারকে বলে, তারকা একজন মানুষকে আমাদের এলাকায় নিয়ে এসে নিয়ম ভঙ্গ করেছে। তারকা প্রতিবাদ জানিয়ে বলে, ও ভুল করে চলে এসেছে আর আমাদের সম্পর্কে কিছুই জানে না, তাই ওকে ছেড়ে দাও। অলোকের তখন জ্ঞান ফিরে আসে, তবে ভ্যাম্পায়ারের থাপ্পড় খেয়ে আর কানে ঠিক মতো শুনতে পায় না। তারকার সাথে অদ্ভুত পোশাক পরা লোকগুলোকে দেখে সে মনে করে ওরাও ওর মতোই হরর কন্টেন্ট বানাচ্ছে। তাই অলোক নিজের পরিচয় দিয়ে কথা বলতে চায়, তবে তারকা থামিয়ে দেয়। পাশ থেকে এক ব্যক্তি বলে উঠে, এ যেহেতু কিছু জানে না, তাই ওকে ছেড়ে দাও। কিন্তু কানে কম শোনা অলোক সোর্দ শব্দকে অন্য কিছু মনে করে বলে, সি। তবে ওদের সরকার নির্দেশ দেয়, একে আপাতত কয়েদখানায় বন্দি করো, পরে সিদ্ধান্ত নেব। একদল অলোককে স্যাংদোলা করে তুলে নিয়ে যেতে থাকে। তবে ভিড়ে এসে ওদের কয়েদখানায় না নিয়ে ওই গুহার দিকে এগোতে বলে। ওরা জিজ্ঞেস করে, ভিড়ে বলে, এখানে আদেশদাতা একজনই আছে আর ও এখন ক্ষুধার্ত। এই বলে অলোককে ধাক্কা দিয়ে গুহার মধ্যে ফেলে দেয়। অলোক বলতে থাকে, ভাই আমাকে এখানে ফেলে যেও না, আমি অন্ধকারকে ভয় পাই, আবার হার্টের সমস্যা আছে। কিন্তু কেউ তার কথা শুনে না। সে ভয়ে এদিক ওদিক তাকাতে থাকে। তখনই সামনে বিকট চিৎকার করে এসে উপস্থিত হয় হাত পা শিকল দিয়ে বাঁধা ইয়াকশাসন। সে বলে, আজ কত বছর ধরে তোমার অপেক্ষায় বসে দাঁতে ধার দিচ্ছি, অবশেষে তুমি আসলে। অলোক বলে, কিন্তু আপনি কি? ইয়াকশাসন বলে, আমিও তোমার মতো এক হতভাগা বান্দা, যে বছরের পর বছর এখানে বন্দী হয়ে আছি। অলোক বলে, আমার ভয় ফেটে যাচ্ছে আর আপনি কবিতা শোনাচ্ছেন? ইয়াকশাসন বলে, মাত্র 10 মিনিটেই ফেটে গেছে, আর আমার যে বছরের পর বছর ফাটতে ফাটতে গুহা হয়ে গেছে। অলোক জিজ্ঞেস করে, আপনাকে এখানে বন্দী করা হয়েছে কেন? ইয়াকশাসন বলে, কেন আমার মধ্যে কি কোনো কিছু কমতি আছে নাকি যে জেলে আসতে পারবো না? অলোক বলে, না না, আপনি বন্দী হওয়ার জন্য পুরোপুরি কোয়ালিফাইড। ইয়াকশাসন একটা বিকট চিৎকার দিলে অলোক ভয় পেয়ে যায়। তখন ইয়াকশাসন বলে, রিল্যাক্স মেট, আই ওয়াজ জাস্ট জোকিং। অলোক অবাক হয়ে বলে, আরে আপনি ইংরেজিও জানেন দেখি। ইয়াকশাসন উত্তর দেয়, আরে এত ইংরেজের রক্ত খেয়েছি যে ওদের কিছু ভাষাও শিখে ফেলেছি। অলোক বলে, ও বেন স্টোকস। ইয়াকশাসন জিজ্ঞেস করে, বেন স্টোকস কে? অলোক জানায়, একজন পিওর ইংরেজ। এটা শুনে ইয়াকশাসন নস্টালজিক হয়ে ওর ইংরেজদের রক্ত খাওয়ার স্মৃতি মনে পড়ে যায়। অলোককে বলে, আমার কাছে এসো। অলোক সম্মানিতের মতো ওর কাছে আগাতে থাকে। ইয়াকশাসনের সামনের 2 দাঁত বড় হয়ে আসে, ঘাড়ে কামড় বসাতে যাবে। তখনই তারকা এসে অলোককে সেখান থেকে মুক্ত করে আনে এবং মন্দির প্রাঙ্গণ থেকে লাফ দিয়ে জঙ্গলে প্রবেশ করে। ভিড়ে ও তার দলবল ওদের পিছু ধাওয়া করে। পাহাড় থেকে লাফ দেয় অলোক আঘাত পেয়েছিল, তাই তারকা ওকে ঘাড়ে তুলে নিয়ে লাফিয়ে লাফিয়ে নিরাপদ এক স্থানে লুকায়। ভিড়ের দলবলের চোখ ফাঁকি দিয়ে জঙ্গলের এক কোণে পাহাড়ের চূড়ায় চলে আসে। এরপরেই রাস্তা। সেখানে একটা গাড়ি দেখতে পেয়ে তারকা বলে, অলোক তুমি এখান থেকে লাফ দিয়ে পালাও, নয়তো ওরা তোমাকে ধরে ফেলবে। অলোক বলে, তুমি 2 বার আমার জীবন বাঁচিয়েছো, তাই তোমাকে ওদের মুখে ছেড়ে দিয়ে যেতে পারি না। তারকা বলে, এতদূর পর্যন্তই আমাদের এরিয়া, এর বাইরে যাওয়ার আমাদের অনুমতি নেই, তোমাকে একাই যেতে হবে। অলোক তখন বলে, একসাথে আমার মরার কোনো ইচ্ছা নেই, তাই একসাথে 2 জন বাঁচতে চাই। এই বলে তারকার উদ্দেশ্যে হাত বাড়ায়। তারকা একটু চিন্তা করে অলোককে নিয়ে পাহাড় থেকে লাফ দেয় ও নিচে চলন্ত একটা ট্রাকের ভিতরে পড়ে। সকালবেলা একটা বাস স্ট্যান্ডে নেমে অলোক এক মহিলার ব্যাগ চুরি করে। সেই মহিলার পোশাক পরে তারকা অলোকের সাথে একটা বাসের ছাদে চড়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এদিকে অলোকের বাড়িতে ওর স্মরণে পূজা হচ্ছে। পুরোহিত বলে, অলোকের আত্মা স্বর্গের দুয়ারে পৌঁছে গেছে। ওর বাবা পুরোহিতের হাতে টাকা দিলে পুরোহিত বলে, এবার সে স্বর্গে প্রবেশ করলো। অলোকের মা বলে, পুরোহিতজি আমি আরো টাকা দিব, আপনি অলোককে আমার কাছে নিয়ে আসুন তো। তখনই মাকে ডাকতে ডাকতে অলোক বাড়িতে প্রবেশ করে। দেখে তো ওর মা অনেক খুশি হয়ে ছেলেকে জড়িয়ে ধরে, কিন্তু অলোকের বাবা বিশ্বাস করতে পারে না। তাই স্ত্রীকে বলে, এটা আমাদের ছেলে নয়, দেখো অন্য কেউ অলোকের বিষ ধরে এসে আমার থেকে ফায়দা উঠাতে চাচ্ছে। অলোকের মা বলে, একটা ভিখারিও তোমার কাছ থেকে 2 টাকা বের করতে পারে না, আর কে আসবে ফায়দা উঠাতে? অলোক এটা শুনে বলে, আচ্ছা বাবা, চাইলে আমাকে চেক করে দেখতে পারে, সমস্যা নাই। ঘরে ঢুকে বাবা অলোককে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। অলোক সব ঠিকঠাক উত্তর দিলেও সে কনভিন্স হয় না। তখন অলোক বলে, এসব নাটক বন্ধ করবে নাকি তোমার ইন্টারনেট হিস্টোরি মাকে দিয়ে দেবো? এটা শুনে
বাবা এসে অলোককে জোরে ধরে বলে, আরে আমার বেটা। বাইরে এসে অলোক বলে, মা এই লোকের সাথে কিভাবে সংসার করো যে নিজের রক্তকেও চিনতে পারে না। মা বলে, আরে বাদ দে এসব। তখন অলোকের বাবার নজরে পড়ে দাঁড়িয়ে থাকা তারকার দিকে। এগিয়ে এসে নাম জিজ্ঞেস করলে সে উত্তর দেয় তারকা। বাবা বলে, এটা কেমন নাম? এটা তো কোনো রাক্ষসের নাম। অলোক এগিয়ে এসে বলে, আরে এর নাম তারিকা, আর জঙ্গলে এ আমার জীবন বাঁচিয়েছে। জঙ্গলে ভালুক আমার উপর আক্রমণ করেছিল, তখন ও এসে আমাকে বাঁচায়, নয়তো কবেই আমার গেম ওভার হয়ে যেত। মা জড়িয়ে ধরে বলে, তুমি শুধু অলোকের জীবন বাঁচাওনি, আমাদের সবার জীবন রক্ষা করেছো। তারকা বলে, কই, আমি তো শুধু অলোকেরই জীবন বাঁচিয়েছি। এই সরলতায় সবাই হাসতে থাকে। অলোকের বাবা জিজ্ঞেস করে, আচ্ছা তোরা এখানে কিভাবে আসলি? অলোক বলে, পাহাড় থেকে। এই বলে একটা গল্প সাজায় যে তারকার সৎমা ও দুষ্ট সৎমামা ওকে জোর করে এক বুড়ার সাথে বিয়ে দিতে চাচ্ছিল। আমি তখন বলি, এটা কখনোই হবে না। এই বলে আমরা পালিয়ে এসেছি। মা বলে, খুব ভালো করেছিস, এখন থেকে ও এখানেই থাকবে। অলোকের বাবা বলে, কেন? মা বলে, এই অলোকের জীবন বাঁচিয়েছে এর জন্য। বাবা বলে, 8 বছর আগে যখন তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন যে ডাক্তার তোমার জীবন বাঁচিয়েছিল, আমরা কি তাকে এখানে থাকতে দিয়েছিলাম? মা বলে, অত কিছু বুঝি না, ও এখানেই থাকবে, এটাই ফাইনাল। এই বলে তারকাকে ভিতরে নিয়ে যায়। রাতে টিভি নিউজে উপস্থাপক বলে, ভারতের ছেলেদের হানি ট্র্যাপে ফেলে তুলে নিয়ে যাচ্ছে শত্রু দেশ। এটা শুনেতে অলোকের বাবার ছেলের জন্য ভয় হওয়া শুরু করে যে এই মেয়েও সেই দলের নয় তো। এরপরে সবাই একসাথে খেতে বসে। দেয়ালে টানানো একটা হরিণের ছবি দেখে তারকার জিভে জল এসে যায়। অলোকের মা ভেজিটেরিয়ান বিভিন্ন খাবার বানিয়ে তারকাকে জিজ্ঞেস করে, তোমার প্রিয় খাবার কি? তারকা বলে, বারাসিংহা। বাবা বলে, বারাসিংহা মানে হরিণ? অলোক কথা ঘুরিয়ে বলে, আরে বড় সিঙ্গারা, এটা ওদের স্পেশাল খাবার। তারকা বলে, খরগোশ হলেও চলে। অলোক আবারও কথা ঘুরিয়ে নেয়, বলে, খরগোশ ওর পোষা প্রাণী, খুব পছন্দ করে। বাবা জিজ্ঞেস করে, বাড়িতে কে কে আছে? তারকা উত্তর দেয়, কেউ নেই। এবার সে ওদের মিথ্যা গল্প ধরে ফেলে, বলে, তাহলে সৎমায়ের কাহিনী কি বললি? তখন অলোক পেছে পড়ে যায়, ভং ভাং বুঝ দিতে থাকে, কিন্তু বাবা ঠিক সন্দেহ করে। তখন তারকা একটা হাসি তুললে অলোকের বাবার হাতের পানির গ্লাস ভেঙে যায়। তারকা বলে, আমার খিদে নেই। এই বলে ঘরের দিকে রওনা হয়। অলোক পিছনে। অলোকের বাবা স্ত্রীকে বলে, ঘটনা সুবিধার না, গর্বর আছে, আমার ছেলে হানি ট্র্যাপে পড়েছে। ভাই বলে আমার ঘরে উঠেছে, এরপর একদিন আমার জায়গা জমি সব দখল করে নেবে। মা বলে, প্রতিদিন ক্রাইম পেট্রোল দেখে তোমার মাথা খারাপ হয়ে গেছে। বাবা বলে, আরে ফ্রড না হলে এত সুন্দর মেয়ে অলোকের কাছে আসবে কি জানে? ঘরে এসে তারকা অলোককে বলে, আচ্ছা আমার নামে কি সমস্যা? অলোক বলে, আরে কোনো সমস্যা নেই, কিন্তু তোমার নাম শহরের পরিবেশে একটু উইয়ার্ড লাগে, এজন্য এখন থেকে তোমার নাম তারিকা, মানে আকাশের তারা। এটা শুনে তারকা খুশি হয়। এরপরে অলোক বলে, জানি তোমাদের পরিবেশ, তোমাদের খাবার, কালচার সবই আমাদের থেকে আলাদা, এজন্য কিছুদিন কষ্ট করে আর বাবা মায়ের সাথে মিথ্যা বলে অ্যাডজাস্ট করে চলতে হবে। এই বলে পিছে তাকিয়েই দেখে তারকা ভ্যানিশ। অলোক অবাক হয়ে যায়, আরে চোখের পলকে কোথায় হারিয়ে গেল? এই বলে এদিক ওদিক খুঁজতে থাকে। হঠাৎ তারকা খাটের নিচ থেকে ওর পা খামচে ধরে পেতনির মতো হাসতে থাকে। অলোক বলে, আরে এভাবে হাসছো কেন? তারকা বলে, আমি তো এভাবেই হাসি। আর এখানে কি করছো? তারকা উত্তর দেয়, আমার এখানেই ভালো লাগছে। এরপরে দুজনে খাটের নিচে শুয়ে গল্প করতে থাকে। অলোক আবারও তারকাকে চুম্বন করতে অগ্রসর হলে ওর ঘাড়ের রগ দেখে আবারও তারকার 2 দাঁত বড় হয়ে আসে, তবে দ্রুতই নিজেকে কন্ট্রোল করে। তখনই অলোকের মা ঘরে এসে ডাক দিলে দুজনেই খাটের নিচ থেকে মাথা উঁচা করে। এটা দেখে মা মনে করে দুজনের মধ্যে কিছু হচ্ছিল, তাই দ্রুত ঘর ত্যাগ করে। এদিকে ওই গুহাতে বসে ইয়াকশাসন ভিরানকে ধমকাচ্ছে যে তুই একটা রাক্ষস আরো একটা মানুষ, তবু তোর হাত থেকে কিভাবে পালিয়ে গেল? ভিরান বলে, আমি ওকে আটকানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু তারকা ওকে নিয়ে পালিয়েছে। ইয়াকশাসন ধমকে বলে, ছাগলের রক্ত খেলে সারা জীবন এরকম বলদি থেকে যাবি, এখন থেকে মানুষের রক্ত খাওয়া শুরু কর। ভিরান বলে, মানুষের রক্ত খাওয়া তো আমাদের জন্য নিষিদ্ধ। ইয়াকশাসন বলে, তারকাও তো নিষিদ্ধ কাজে করেছে, ওই মানুষের সাথে প্রেম করে। ভিরান বলে, তাহলে এখন আমার জন্য কি আদেশ করবেন? ইয়াকশাসন বলে, তুই এখন গিয়ে ওদের ধরে নিয়ে আয়। গভীর রাতে অলোকের বাবা পানি খেতে উঠে জানালার ওপাশে একটা ছায়া মূর্তি দেখতে পায়। জানালা খুলে দেখে তারকা লাফিয়ে গাছের ডালে উঠছে। এটা দেখে সে দৌড়ে গিয়ে স্ত্রীকে ঘুম থেকে ডেকে তুলে বলে, আমি তারকাকে হানি ট্র্যাপ মনে করেছিলাম, কিন্তু আসলে ও তা নয়, ও একটা পেতনি। স্ত্রী ঘুম থেকে উঠে বিরক্ত হয়ে বলে, একটা উকিলের সাথে আমার বিয়ের প্রস্তাব এসেছিল, তোমাকে পছন্দ করে জন্য ওই প্রস্তাব রিজেক্ট করে দিয়েছিলাম। আজকে ওই উকিলের স্ত্রী কত শান্তিতে ঘুমাচ্ছে। অলোকের বাবা বলে, আমি সত্যি বলছি, জানালা দিয়ে ওকে গাছের ডালে লাফিয়ে চলতে দেখলাম। স্ত্রী ওকে এক ধমক দিয়ে ঘুমাতে বলে। এদিকে বাইরে কুকুরের ডাক শুনে অলোক ঘুম থেকে উঠে দেখে তারকা পাশের বাড়ির কুকুরকে কোলে নিয়ে আসছে। এটা দেখে সে দৌড়ে নিচে নেমে খুঁজতে থাকে। তারকা কুকুরের ঘাড়ে কামড় বসাতে যাবে, তখনই অলোক গিয়ে থামায় আর বলে, তাই বলে তুমি কুকুর খাবে? তারকা বলে, কি সমস্যা? এ তো দেখতে আমাদের ওখানকার খরগোশের মতোই। অলোক কুকুরটি কেড়ে নিয়ে বলে, আচ্ছা কালকে তোমার খাওয়ার ব্যবস্থা করবো আমি। রাতে অলোক তারকাকে একটা বড় রেস্টুরেন্টে নিয়ে আসে ননভেজ খাওয়ানোর উদ্দেশ্যে। তারকা জিজ্ঞেস করে, এভাবে সে
সেজে গুজে আসার কি দরকার ছিল? অলোক বলে আমাদের ফার্স্ট ডেট, এজন্য একটু স্পেশাল সাজ। তারকা কিছুই বুঝে না। এরপরে ওরা ভিতরে প্রবেশ করে। তখনই শুরু হয় সিনেমার প্রথম আইটেম সং পয়জন বেবি। মালাইকা আরোরা আন্টি তার 53 বছর বয়সী ফিট দেহ দেখিয়ে নাচা শুরু করেন। তারকা এ সময় পাশের টেবিলে একটা গ্লাসে রাখা রেড ওয়াইন দেখে লাল রক্ত মনে করে খেয়ে ফেলে আর মদের প্রভাবে ওনাদের সাথে নাচতে শুরু করে। অলোক অনেক কষ্টে ওকে বাইরে টেনে নিয়ে আসে। গাড়িতে উঠে বলতে থাকে কি হয়েছিল তোমার, জীবনে কখনো মদ খাওনি? তারকা বলে না। রেস্টুরেন্টে নাচতে থাকা অবস্থায় কয়েকজন যুবক তারকার সাথে লাইন মারছিল, কিন্তু অলোক বের করে নিয়ে আসায় ওরা রেগে যায় ও ওদের পিছু নেয়। অলোক ওদের হাত থেকে বাঁচার জন্য অন্য পথে প্রবেশ করে, কিন্তু সামনে দেখে আর কোনো রাস্তা নেই। একটা পরিত্যক্ত ওয়্যার হাউসে প্রবেশ করে। পিছে পিছে যুবকরাও তাদের কাছে চলে আসে। তারকাকে গাড়িতে বসিয়ে অলোক ওদের সাথে কথা বলতে আসে, কিন্তু ওরা তো কথা শোনার বান্দা নয়। সেক্সি ড্রেসের সুন্দরী তারকাকে ওদের চাই। অলোক টাকা দিয়ে বিষয়টা সেটেল করতে চায়, কিন্তু ওরা উল্টা অলোককে বেদম মারপিট করতে থাকে। লুকিং গ্লাসে এটা দেখে তারকা নিজেকে কন্ট্রোল করতে পারে না। ওর ভিতরের আবেগ শরীরের উপর নিয়ন্ত্রণ নিয়ে নেয়। হাতের নখ বড় হয়ে ধারালো রূপ নেয় ও উপরের 2 দাঁত বের হয়ে আসে। একজন গুন্ডা তারকাকে নিতে গাড়ির কাছে গেলে ঝটকায় ওকে দূরে ফেলে দেয়। এরপরে গাড়ি থেকে বের হয়ে সে লম্বা এক লাফ দিয়ে গুন্ডাদের সামনে পড়ে এবং আরেকজনকে আশ্রে ওদের গাড়ির উপর ফেলে দেয়। তারকার এই ভয়ঙ্কর রূপ দেখে তো অলোক হতবাক হয়ে যায়। গুন্ডারা ভয় পেয়ে যায় ও এদিক ওদিক দৌড়ে পালায়। তারকা ওদের পিছু নেয় এবং খুঁজে খুঁজে এক একজনকে মারতে থাকে। গুন্ডাদের সর্দার জিম্মিকে মেরে ওর ঘাড়ে কামড় দিয়ে রক্ত খেতে যাবে, ঠিক তখনই অলোক এসে বলে তারকা কি করছো? এটা শুনে সে সঙ্গে সঙ্গে ওকে ফেলে দেয়। এরপরে দুজনে গাড়িতে চড়ে রওনা হয়। এ সকল ঘটনা লুকিয়ে দেখছিল ভিরন। ও এসে জিম্মির রক্ত খেয়ে মেরে ফেলে। বাড়িতে এসে অলোক তারকাকে জেরা করতে শুরু করে। ওখানে তুমি কি করছিলে? ওই ছেলের ঘাড়ের কাছে দাঁত নিয়ে গিয়ে। তুমি কি মানুষ খেকো নাকি? তারকা বলে না না, আমি মানুষ খেকো না, শুধু রক্ত খেতে চেয়েছিলাম, কিন্তু এরকম কাজ এর আগে কখনো করিনি। ওরা যখন তোমাকে মারছিল তখন হঠাৎ করে কি হলো জানি না, আমার ওরকম পরিবর্তন হয়ে গেল। অলোক জিজ্ঞেস করে সত্যি তুমি রক্ত খাও? তারকা জিজ্ঞেস করে হ্যাঁ খাই তো। অলোক বলে মানুষ, কুকুর, বিড়াল কত কিছু খায়, আর তুমি রক্ত খাও? তুমি কি ভ্যাম্পায়ার নাকি? তারকা বলে ভ্যাম্পায়ার মানে? অলোক তারকাকে ভ্যাম্পায়ারের অর্থ বুঝিয়ে দেয়, কিন্তু ওকে তো আয়নাতে দেখা যাচ্ছে, তার মানে ও ভ্যাম্পায়ার না। তারকা বলে আমি একজন বেতাল, আমরা শুধু জন্তু জানোয়ারের রক্ত খাই। আগে আমরা মানুষের রক্ত খেতাম, তবে শুধু খারাপ মানুষদের, কিন্তু 1947-এর পরে সেটা বন্ধ করে দিয়েছি। এই বলে তারকা একটা গল্প শোনানো শুরু করে। সময়কাল 1947 সাল। দেশ বিভক্তির ইস্যুতে পুরা ভারতবর্ষ জুড়ে তখন সাম্প্রদায়িক দাঙ্গা চলমান। বিভিন্ন স্থান থেকে দাঙ্গাকারীরা এসে শহরের সাধারণ মানুষদের উপরে আক্রমণ করে তাদের জীবন নিয়ে নিচ্ছিল। এরকমই একদিন আমরা এক শহরে যাই দাঙ্গাকারীদের সন্ধানে, কিন্তু যেয়ে দেখি ওরা সবাই সাধারণ মানুষ, একে অপরকে হত্যা করে পড়ে আছে। আমাদের জীবনে এত রক্ত একসাথে কখনো দেখিনি। সেদিন আমরা সিদ্ধান্ত নেই মানুষের রক্ত মানেই বিষাক্ত, তাই আমরা ওদের রক্ত আর খাবো না। অলোক বলে তুমি আমাকে মিথ্যা বলছো, ওই গুহায় বন্দি লোকটা আমার রক্ত খেতে চেয়েছিল। তারকা বলে এই অপরাধেই তো ওকে অভিশপ্ত করে কয়েদি বানিয়ে রাখা হয়েছে। অলোক জিজ্ঞেস করে কে সে? তারকা বলে আমাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ও সবচেয়ে শক্তিশালী ইয়াকশাসন, ও আমাদের পূর্বপুরুষ, ওই আমাদের সবাইকে বেতাল বানিয়েছে। আমরা সবাই মিলে মানুষের রক্ত খাওয়ার নিয়ম বানিয়েছিলাম, কিন্তু ও সেই নিয়ম মানতে অস্বীকার করে ও মানুষের রক্ত খেতে থাকে। এই কারণে আমরা ওকে কয়েদ বানিয়ে রেখেছি। অলোক বলে 1947-এ তোমরা ওকে বন্ধ করেছিলে, মানে তুমি ওখানে ছিলে? তারকা অলোকের বুকে হাত দিয়ে বলে আমি মানুষ না, দেখো আমার হৃদপিণ্ডের শব্দ নেই, কিন্তু তোমাদের আছে। তখনই বাড়ির ডোরবেল বেজে উঠে। অলোকের বাবা গোয়েল দরজা খুলে দিলে ভিতরে প্রবেশ করে পুলিশ ইন্সপেক্টর বিকে যাদব। নিজের পরিচয় দিয়ে বাড়িতে প্রবেশ করে। গোয়েল বলে কোনো সমস্যা? বিকে যাদব বলে কোনো কিছুই ঠিক নেই জনাব। গোয়েল বলে এজন্য কি চাঁদা নিতে এসেছেন? বিকে ধমক দিয়ে বলে আমাকে কি আপনার চাঁদাবাজ মনে হচ্ছে? একটা তদন্তে এসেছি। অলোক নেমে এসে জিজ্ঞেস করে কি বিষয়ে? বিকে বলে কিছু ছেলের সাথে একটা দুর্ঘটনা ঘটেছে, তুমি কিছু জানো? অলোক বলে না তো, জানলে অবশ্যই পুলিশকে জানাবো। পুলিশের জন্য আমি কত কিছু করেছি। বিকে জিজ্ঞেস করে কি করেছো তুমি? অলোক উত্তর দেয় সিংহাম সিনেমা 8 বার দেখেছি স্যার, আমি আপনাদের অনেক বড় ফ্যান। তখনই সিঁড়িতে আসে তারকা। তাকে দেখেই বিকে যাদবের চেহারা পরিবর্তন হয়ে যায় এবং ওর দিকে এগিয়ে যায়। ইন্সপেক্টর তারকাকে গত রাতে পার্টিতে গিয়েছিল নাকি এবং একদল ছেলে তাকে বিরক্ত করেছিল নাকি এটা জিজ্ঞেস করে। অলোক বলতে নিষেধ করলেও তারকা সব স্বীকার করে। তখন বিকে যাদব বলে ওকে আমার পার্সোনালি জিজ্ঞাসাবাদ করতে হবে। এই বলে একটা রুমে প্রবেশ করে, দরজা বন্ধ করে দেয় এবং ওর সামনের 2 দাঁত বড় হয়ে আসে ও তারকার দিকে অদ্ভুত মন্ত্র পড়ে। তারকাও একইভাবে তার জবাব দেয়, অর্থাৎ ইন্সপেক্টর বিকে যাদবও তারকার মতোই একজন বেতাল। বিকে যাদব
বলে হ্যাঁ। এরপরে বলে এই ছেলেগুলার অবস্থা দেখেই আমি বুঝতে পেরেছিলাম এটা তোমারই কাজ, ওদের কেন মেরে ফেলেছো বলো। তারকা অবাক হয়ে জিজ্ঞেস করে মেরে ফেলেছি মানে? বিকে তখন ফোন বের করে একটা ভিডিও দেখায় কিভাবে ছেলেগুলো ঘাড় মটকে রক্তমাখা অবস্থায় পড়ে আছে। বিকে বলে তাও ভালো, শুধু ঘাড় মটকে মেরেছো, যদি রক্ত খেয়ে নিতে তাহলে পুরো হাঙ্গামা হয়ে যেত। কে তুমি আর কেন ওই ছেলেগুলোকে মেরেছো? তারকা বলে ওই ছেলেগুলো অলোককে মারছিল আর সেটা দেখে আমার মাথা ঘুরে যায়, এরপরে কি হয়েছে মনে করতে পারছি না। বিকে বলে লাস্ট 172 বছর ধরে আমার কাজ হচ্ছে মানুষ ও আমাদের মধ্যে সম্প্রীতি বজায় রাখা, কিন্তু আজকে তুমি সব বরবাদ করে দিয়েছো। তোমার কারণে অলোকের পরিবারের উপর বিপদ নেমে আসতে পারে, তাই তার আগেই তোমার উচিত হবে এদের থেকে দূরে সরে যাওয়া। তারকা বের হয়ে এসে অলোককে বলে আমার এখান থেকে চলে যেতে হবে, পুলিশ ওই ছেলেগুলোর লাশ খুঁজে পেয়েছে। অলোক অবাক হয়ে বলে তুমি তো ওদের মারোনি। তারকা জবাব দেয় জানি না কি হয়েছে ওখানে, তবে এটা জানি আমি থাকলে তোমার পরিবারের উপরও বিপদ নেমে আসতে পারে। অলোক বোঝাতে চায়, কিন্তু তারকা বলে কাল আবার যদি আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি আর তোমার ক্ষতি করে ফেলি তখন? অলোক আর কিছু বলে না। রাতেই অলোক ওকে একটা বাসে তুলে দিয়ে আসে। হঠাৎ কি মনে করে অলোক বাসের পিছু নেয় ও বাসের পাশে গিয়ে বলে তারকা যেও না, আমার সাথে চলো। তারকার সাথে কথা বলতে বলতে সামনে আসতে থাকা একটা ট্রাককে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে ভয়ানক অ্যাক্সিডেন্ট করে বসে সে। গাড়িতে আগুন ধরে যায়। তারকা দ্রুত এসে তাকে গাড়ি থেকে উদ্ধার করে, কিন্তু অল্প সময়ের মধ্যেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তারকা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসে, কিন্তু ডাক্তাররা পালস চেক করে দেখে সে মারা গিয়েছে। অলোকের বাবা মা এটা শুনে কান্নায় ভেঙে পড়ে। তখনই এক আজব ঘটনা ঘটতে শুরু করে। অলোকের দেহ মুচড়াতে থাকে, হাসপাতালের লাইটগুলো অন অফ হতে থাকে এবং একসময় অলোকের দেহের সমস্ত ক্ষতস্থানের রক্ত মিশে গিয়ে অলোকের চোখ খুলে যায়, তবে তার চোখ ছিল রক্তের মতো লাল। এদিকে এই ঘটনার প্রভাব জঙ্গলের ওই মন্দিরও দেখা যায়। মন্দিরের ফটকে রাখা বিকট মূর্তির চোখেও আগুন জ্বলে ওঠে। এটা দেখে ইয়াকশাসন চিৎকার করে বলে ওঠে মুক্তি, স্বাধীনতা। নার্স অলোকের কেবিনে ঢুকে দেখে অলোক বেডে নেই। সবাই এদিক ওদিক খোঁজাখুঁজি শুরু করে। গোয়েল হঠাৎ জানালা দিয়ে দেখে কে যেন উপরতলায় উঠে গেল। সে খুঁজতে খুঁজতে উপরতলায় যায়। উপরতলায় ছিল ব্লাড ব্যাংক। গোয়েল দেখে তার ছেলে ব্লাড ব্যাংক থেকে রক্ত নিয়ে খাচ্ছে। অলোক পিছনে ফিরতেই ওর বড় বড় দুই দাঁত আর রক্ত দেখে সিটকে পিছনে পড়ে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে তার নিজের বিছানায়। জ্ঞান ফিরতেই অলোকের নাম ধরে চিৎকার করে ওঠে। তার স্ত্রী এসে বলে অলোক ঠিক আছে, এখন নিজের বিছানায় ঘুমাচ্ছে। অলোক জ্ঞান ফিরতেই ভুল করে উপরতলায় ব্লাড ব্যাংকে উঠে গিয়েছিল। গোয়েল বলে এত ডিটেইলে ভুল কি করে? আর ওর দাঁত? স্ত্রী বলে কিসের দাঁত? গোয়েল বলে কেন, ও যে বড় বড় দুইটা দাঁত বের করে আমাকে ভয় দেখাচ্ছিল। স্ত্রী বলে ডাক্তার বলেছে অলোকের মাথায় আঘাত, স্মৃতিভ্রম হতে পারে, উল্টাপাল্টা কাজ করতে পারে, আমাদের কিছু মনে করা যাবে না, রেস্ট নাও। অলোকের ঘুম থেকে উঠেই এক আজব অনুভূতি হয়। জানালা দিয়ে আসা আলো ওর একদম সহ্য হচ্ছিল না। ঘড়ির কাটার মৃদু শব্দ ওর কানে জোরে শোনাচ্ছিল। তখন সে নিজের হার্টবিট আর পালস চেক করতে দেখে তা একেবারেই নীরব। তখনই তারকা ঘরে প্রবেশ করলে জিজ্ঞেস করে কি হয়েছে আমার? রাতে অদ্ভুত আচরণ করছিলাম, আবার এখন হার্টবিট পালস নেই। তারকা তখন দাঁত বের করে অদ্ভুত মন্ত্র পড়ে। অলোকও ওইভাবে জবাব দেয়। এবার অলোক বুঝতে পারে সে আর মানুষ নেই, তারকার মতোই বেতাল হয়ে গেছে। অলোক তারকাকে বলে কেন তুমি এই কাজ করলে? আমার ভবিষ্যৎ, আমার ক্যারিয়ার সব খতম হয়ে গেছে, এখন আমি আমার প্রিয় খাবারও খেতে পারবো না। তারকা বলে আমি এই কাজ না করলে তুমি মারা যেতে। অলোক বলে আমাকে মেরে ফেলে আবার বলছো এই কাজ না করলে আমি মারা যেতাম, কি আজব কথা। সে আরো বলে কালকেই আমাকে মানুষ খারাপ, মানুষের রক্ত বিষ এই বলে লেকচার দিলে, আর তোমাদের ওই রক্ত খাওয়ার নিয়মের কি হলো? তাহলে আমার রক্ত কেন খেলে? উত্তরে তারকা কিছু না বলে ছুটে এসে অলোককে জড়িয়ে ধরে চুম্বন করা শুরু করে আর বলে তুমি কালকে মারা যাচ্ছিলে অলোক, আর আমি তোমাকে হারাতে চাই না, তাই এই কাজ করেছি। আমি শুধুই তোমার সাথে বেঁচে থাকতে চেয়েছি, মানুষ না হোক বেতাল হয়ে। অলোক বলে এখন তো আমরা তাহলে একসাথে আজীবনের জন্য বেঁচে থাকবো। ওইদিকে ওই গুহায় ইয়াকশাসন মুক্তির আনন্দে আত্মহারা হয়ে গান গাইতে থাকে। মন্দিরের পুরোহিত আসলে ওকে বলে আজ এত বছর পর মন্দিরে আগুন জ্বলেছে, তারকা ওই মানুষকে কামড়ে বেতাল বানিয়েছে, আজকে আমার মুক্তি হবে আর তারকা আমার জায়গায় এসে বন্দী হবে। পুরোহিত আপত্তি করতে থাকলে ইয়াকশাসন বলে আর কাছুমাছু করো না, নিয়মের কথা ভুলে গেছো, এখন আমার রাজকীয় মুক্তির ব্যবস্থা করো। ছাদে বসে দুজন গল্প করছিল। তারকা বলে তোমাকে বেতাল বানিয়ে আর একটা নিয়ম ভেঙেছি, এখন ইয়াকশাসন মুক্তি পেয়ে যাবে, জানি না এরপরে সে কি কি করে বেড়াবে। অলোক বলে কি আর করবে, মানুষের রক্ত খেয়ে বেড়াবে। আচ্ছা আমাকে একটা কথা বলো, পৃথিবীতে এত ড্রিঙ্কস থাকতে বেতালদের মানুষের রক্তই কেন খেতে হয়? খালি খালি একগাদা মানুষের জীবন কেড়ে নেয়া। তারকা বলে না না, মানুষের জীবন নেওয়ার জন্য না, আমাদেরকে মানুষের জীবন বাঁচানোর জন্য সৃষ্টি করা হয়েছে। অলোক বলে মানে? তারকা বলতে থাকে মহা অসুর রক্তবীজ শিবের কাছ থেকে একটা বিশেষ শক্তি চেয়ে নিয়েছিল, যে ওর প্রতিটা রক্তকণা থেকে এক একটা নতুন রক্তবীজ
জন্ম নেবে। ওর সাথে লড়াইয়ে সকল দেবতা যখন পরাজিত হলো তখন দেবীকে ডাকা হলো। রক্তবীজের সাথে দেবীর বিরাট রক্তাক্ষয়ী ফাইট হয়, কিন্তু দেবীর প্রতিটা আঘাতে নতুন নতুন রক্তবীজের জন্ম হচ্ছিল। তখন ওই রক্তবীজদের খতম করার জন্য দেবী বেতালের সৃষ্টি করেন। আমাদের জন্ম হয়েছে রক্তপান করে সারা জীবন বেঁচে থাকার জন্য আর সারা পৃথিবীকে রক্ষা করার জন্য। এজন্য আমাদের কিছু নিয়ম মেনে চলতে হয়, তাই এখন থেকে তোমাকেও সেই নিয়মগুলো মেনে চলতে হবে। অলোক বলে, আমার এদিকে ফেটে যাচ্ছে, নিজেকে কিভাবে রক্ষা করব ভেবে পাচ্ছি না, আর পুরো পৃথিবীকে রক্ষা করতে হবে। তারকা তখন বলে, প্রথম তোমার অনেক কষ্ট হবে, রোদ সহ্য হবে না, মানুষ দেখলেই রক্ত খেতে ইচ্ছা করবে, কিন্তু এগুলো নিয়ন্ত্রণ করে চলতে হবে। অলোক সেগুলো ফলো করতে থাকে। একদিন সকালে গোয়েল শেভ করতে করতে হঠাৎ গালে কেটে যায়। সেই রক্ত দেখে অলোকের দাঁত বের হয়ে আসে, আর আয়নায় সেটা দেখে ফেলে গোয়েল। দ্রুত ছেলেকে ধরে বলে, দাঁত দেখা অলোক না চাইলেও বাবার অনেক জোরাজোরির পর দেখায় দাঁত স্বাভাবিকই ছিল। গোয়েল এরপরে সোজা থানায় চলে আসে। ইন্সপেক্টর বিকে যাদবকে বলে, স্যার, আমার ছেলে ঠিক নেই, ওই ডাইনি মেয়ে এসে আমার ছেলেকে রাক্ষস বানিয়ে ফেলেছে, সে এখন আমাকে বড় বড় দাঁত দেখায়। ইন্সপেক্টর তো হেসেই উড়িয়ে দেয়, বলে, সব শ্বশুর শাশুড়ির চোখেই তার ছেলের বউ ডাইনি লাগে। গোয়েল বলে, স্যার, এটা হাসাহাসির বিষয় না, ওই মেয়ের জন্য আমার ছেলের বড় ক্ষতি হয়ে যেতে পারে, আপনি ওকে বাঁচান। ইন্সপেক্টর বলে, আপনি এই বিষয়টা আর কাউকে বললেন না, আর কোনো চিন্তা করবেন না, ওই মেয়েকে ফেরত পাঠানোর সকল ব্যবস্থা আমি করে ফেলবো। গোয়েল নিশ্চিন্ত হয়ে চলে যায়। ইন্সপেক্টর সম্ভাব্য বিপদ টের পেয়ে চিন্তিত হয়। ওই মন্দিরে সর্দারকে ভিরন বলে, তারকাকে এখানে ফেরত আনতে হলে ওই নতুন বেতালকে মেরে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। সর্দার বলে, কখনো না, আর একটা বেতালকে হত্যা করা আমাদের নিয়মের বিরুদ্ধে। ভিরন বলে, তাহলে সময় এসেছে পুরানো নিয়মকে পরিবর্তন করা। সর্দার উত্তর দেয়, নিয়ম শুধুমাত্র থামাই বদলাতে পারে। ভিরন বলে, আমাদের থামাতো ওই কয়েদে বন্দী মহাবীর ইয়াকশাসন। সর্দার বলে, না, আমাদের থামার হার্টবিট হবে, সেই আমাদের সামনে রাস্তা দেখাবে। ভিরন বলে, এটা কিভাবে সম্ভব? একজন মানুষের হার্টবিট বন্ধ হওয়ার পরেই তো সে বেতালে পরিণত হয়, তাহলে আমাদের মসিহ থামার হার্টবিট কিভাবে থাকবে? এগুলা সব ভুয়া কাহিনী। সর্দার ধমক দিয়ে বলে, বেশি কথা না বাড়িয়ে তারকা আর ওই বেতালকে ধরে নিয়ে আসার জন্য যা। অলোকের আত্মনিয়ন্ত্রণের প্র্যাকটিস চলছে। তারকা এবার ওকে একটা ছাদ থেকে লাফিয়ে আর এক ছাদে যেতে বলে। অলোক বলে, পাগল নাকি, তাই সম্ভব? তারকা তখন নিজে লাফ দিয়ে ওকে দেখায়। ওর দেখা দেখি অলোকও লাফ দিয়ে ওই ছাদে চলে যায়। এরপরে দুজনে উঠতে উঠতে নিজের বাড়ির দিকে রওনা হয়। ঘরে ঢুকে দুজনে রোমান্স করতে যাবে, তখনই গোয়েল ঘরে প্রবেশ করে বলে, তোরা দরজা দিয়ে না আসে বেলকনি দিয়ে আসলি কেন? অলোক মিথ্যা বলতে যায়, আর অমনি ওর দাঁত বেরিয়ে আসে, কেননা বেতালদের মিথ্যা বলা নিষেধ। ওরা যখনই মিথ্যা বলতে যাবে তখনই ওদের দাঁত বেরিয়ে আসবে। এটা দেখে গোয়েল ভয় পেয়ে যায় আর বলে, তোকে আমার সেদিনই হাসপাতালেই সন্দেহ হয়েছিল, এখন আর কিছু না লুকিয়ে সত্যিটা বলে দে। উপায় না পেয়ে তারকা তখন বলে, আপনার ছেলে সেদিন রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, আমি রক্তপান করে ওকে আমাদের মতো বেতাল বানিয়ে দিয়েছি। এটা শুনে তো গোয়েল হতভম্ব হয়ে যায়, বসে পড়ে। অলোক তখন বাবার হাত বুকে ধরে বলে, দেখো বাবা, আমার হার্টবিট নেই। এটা শুনে গোয়েল ছেলে হারানোর কষ্টে কান্না করতে থাকে, বলে, আমাদের বুড়া বয়সে কে দেখাশোনা করবে? অলোক বলে, আমি তো এখন অমর, তোমাদের বুড়া বয়সে দেখে রাখবো। তারকা বলে, সেদিন আমি এই কাজ না করলে অলোক হাসপাতালেই মরে থাকতো, আমি ওকে ভালোবাসি তাই বাঁচিয়েছি। গোয়েল বলে, ভালোবাসার জন্য তুই আমার ছেলেকেই কেন বেছে নিলি, নিজের কমিউনিটির কাউকে কেন না? আমি অলোকের চিকিৎসার জন্য পৃথিবীর সবচেয়ে সেরা হার্ট বিশেষজ্ঞের কাছে যাব, তা না হলে বড় বড় তান্ত্রিক, পুরোহিত সবার কাছে যাব। দৃশ্যপটে আসে হ্যান্ড অফ গড নামের এক পাদ্রির অফিস। সেখানে এক যুবক আসে তার ভাইয়ের সমস্যা নিয়ে। সে বলে, স্যার, পূর্ণিমার রাতে চাঁদ যখন পুরা হয়ে যায় তখনই আমার ভাইয়ের শরীর কেমন যেন হয়ে যায় ও সে ভাল্লুকের মতো করে। পাদ্রি বলে, তোমার ভাই ভেরিয়া নাকি? সে বলে, হ্যাঁ, সে ভেরিয়া হয়ে গেছে। পাদ্রি বলে, আরে চমৎকার, ভেরিয়ার অনেক প্রয়োজনীয়তা আছে, কিন্তু তুমি কেন এসেছো? সে কোথায়? যুবক বলে, একটা সমস্যা হয়ে গেছে, আমার ভাইয়ের সাথে এক ডাইনির চরম মারামারি হয়। ডাইনিটা ভাইকে এমন মারা মেরেছে যে সে আর পুরা ভেরিয়াতে পরিণত হতে পারে না, শুধু এক হাত দিয়ে দামি অঙ্গার করে থেমে যায়। আপনি এত বড় জ্ঞানী একজন মানুষ, এখন ভাইকে সুস্থ করার জন্য যা যা দরকার সব করুন। পাদ্রি তখন উঠে তার গোপন কামরা থেকে একটা পুরনো চিঠি নিয়ে আসে আর বলে, তোমার ভাই
ভাইয়ের ভেরিয়া পাওয়ার বাড়ানোর জন্য ওর রক্ত খেতে হবে। যুবক বলে কিসের রক্ত খাওয়াতে হবে? পাদ্রী বলে এর জন্য লাগবে এক স্পেশাল প্রজাতি যার নাম বেতাল, কিন্তু ওরা তো বিলুপ্ত হয়ে গেছে। যুবক বলে না, আমার ভাই বলেছে ওদের এখনো অস্তিত্ব আছে, প্লিজ আপনি কিছু করুন না। তখনই সেখানে গোয়েল ছেলেকে নিয়ে এসে উপস্থিত হয়। গোয়েল বলে পাদ্রী সাহেব, এক ছেলেকে একটা মেয়ে ওর ঘাড়ে কামড় দিয়েছে আর এখন ছেলেটি ওই মেয়ের মতো হয়ে গেছে। পাদ্রী বলে সেক্স চেঞ্জ নাকি? গোয়েল বলে আরে না, ওর মতন শয়তান হয়ে গেছে। পাদ্রী অলোককে জিজ্ঞেস করে তুমি সেই ছেলে নাকি? অলোক অস্বীকার করলে ওর চোখ লাল হয়ে দাঁত বেরিয়ে আসে। পাদ্রী উল্লসিত হয়ে বলে আরে মিরাকেল, তুমি বেতাল হয়ে গেছো, তোমাকেই তো আমি খুঁজছি। গোয়েল বলে আমি জানতাম আপনি জানবেন, এখন আমার ছেলেকে সুস্থ করে দিন। পাদ্রী বলে মানুষ থেকে বেতাল হওয়া সম্ভব, কিন্তু বেতাল থেকে মানুষ হওয়া কখনোই সম্ভব না। গোয়েল হাত জোর করে বলে প্লিজ কিছু একটা করুন। পাদ্রী বলে আরে দুঃখ পাবেন না, খুশি হন, আপনার ছেলে অমর হয়ে গেছে আর কখনোই আপনার বংশের আলো নিভবে না, বাস্তবতা মেনে নিন। অলোক রাগ করে বাইরে এসে বাবাকে বলে তুমি যাকে ডাইনি রাক্ষস বলছো সেই আমার জীবন বাঁচিয়েছে আর আমি ওকে ভালোবাসি। পাদ্রী ওই যুবককে ঘরে ডেকে বলে মিরাকেল হয়ে গেছে, তোমার ভাইকে সুস্থ করার লোক পেয়ে গেছি। আর অলোক যে চেয়ারে বসেছিল সেই চেয়ারের উপর রাখা একটা কাপড় দিয়ে বলে এটা তোমার ভাইকে শুকতে দিবে, তাহলেই ও সব বুঝে যাবে। অলোক বাইরে বেরিয়ে হাঁটতে থাকে আর ভিরনের দলবল ওকে ফলো করে। এটা দেখে সে তারকাকে ফোন দিয়ে বিষয়টা জানায়। তারকা ওকে ওখান থেকে পালিয়ে দ্রুত কোনো উঁচা স্থানে পৌঁছাতে বলে। অলোক ওদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। রাত হয়ে আসে। অলোক একটা উঁচা ছাদে তারকার জন্য অপেক্ষা করতে থাকে। তখনই এক ঝাঁক বাদুর অলোককে ঘিরে উঠতে থাকে আর তার মধ্য থেকে এন্ট্রি নেয় ভেরিয়া বরুণ ধাওয়ান। অলোক বলে তুই কে ভাই, আমার কাছে কি চাস? ভেরিয়া বলে আমি তোর ব্যাপারে সব জেনে গেছি যে তুই একজন বেতাল আর আমি এখন তোর রক্ত খাবো। এই বলে দাঁত বের করে অগ্রসর হতে শুরু করে। দুজনের মধ্যে তুমুল মারামারি শুরু হয়। মারামারির এক পর্যায়ে ভেরিয়া বলে অযথা সময় নষ্ট না করে আমাকে তোর রক্ত খেতে দে। অলোক বলে রক্ত খাবি না? আচ্ছা এই নে, বলে হাতে একটু কেটে রক্ত বের করে। এটা দেখে ভেরিয়া ছুটে আসতে থাকলে অলোক রক্তকণাটি বাইরে ছুড়ে মারে আর ভেরিয়া সেটা মুখে নিতেই বিল্ডিং থেকে নিচে পড়ে যায়। অলোক ভাবে যাক বাঁচা গেল। এই বলে যাই না নিচে দেখতে যায়, তখনই ভেরিয়া রক্ত পান করে তার পূর্ণ শক্তি ফিরে পায় ও মুহূর্তেই পরিপূর্ণ একটা ওলভারিনে রূপান্তরিত হয়। বিরাট আকৃতি নিয়ে ভেরিয়া অলোকের উপর আক্রমণ করে বসে। ভাব খারাপ দেখে অলোক দৌড়াতে থাকে আর ভেরিয়া তার পিছু ধাওয়া করে। একসময় এক আঘাত করে অলোককে কাবু করে ফেলে ও এক ঘুষি মেরে নিচে ফেলে দেয়। বিকট আকৃতির ভেরিয়া অলোককে পুতুলের মতো আছড়ে মারে। তখনই তারকা এসে তাকে রক্ষা করে। দুজনে একটা শপিং মলের ভিতরে লুকায়। ভেরিয়াও প্রবেশ করে তাদের খুঁজতে থাকে। দুজনে অনেক কষ্টে সেখান থেকে পালাতে সক্ষম হয়। ওদের খুঁজতে খুঁজতে হঠাৎ ভেরিয়া রূপী বরুণ ধাওয়ানের চোখ যায় আয়নার দিকে আর নিজের চেহারা দেখে সে ভয় পেয়ে যায় আর আস্তে আস্তে হুঁশে ফিরে আসে ও মানুষ রূপে কামব্যাক করে। এরপরে শপিং মল থেকে কোনো পোশাক না পরে পিকের মতো সামনে পিছে দুইটা বোর্ড নিয়ে সেই স্থান ত্যাগ করে। তারকা তখন অলোককে নিয়ে আসে বিকে ইয়াদবের কাছে। তারকা এসে অলোকের বেতাল হয়ে যাওয়ার বিষয়টা জানায়। ইয়াদব বলে তোমাকে আগেই সতর্ক করেছিলাম, এখন দিলে তো ওকে কেটে, এখন কি হবে জানো? অলোক বলে ওসব বাদ দিয়ে আমাকে এখন বিপদ থেকে রক্ষা করুন, ভালুকের মতো আজব এক জানোয়ার আমার উপর অ্যাটাক করেছে। ইয়াদব বলে আরে ওকে কোথায় পেলে? ও তো আমাদের জানে দুশ্মন ভেরিয়া। অলোক বলে ও আমাদের দুশ্মন হবে কেন? ইয়াদব জানায় শুধু তোমার না, আমাদের জাতির সবচেয়ে বড় দুশ্মন ওরা আজীবন ওরা আমাদের রক্ত খেতে চায়। আচ্ছা ও তোমার রক্ত খায়নি তো? অলোক বলে হেস, ওর ক্ষমতা আছে নাকি? আমি ওকে এক ফোঁটা রক্ত দিয়ে বলেছি নে খা। ইয়াদব বলে ওস্তাদ ড্যাশ মারা সারা, এ কি গাছ বলদ রে? বেতালের এক ফোঁটা রক্ত পান করলে ভেরিয়া 10 গুণ শক্তিশালী হয়ে যায়। এখন ও তোমার শরীরের সমস্ত রক্ত খাওয়ার জন্য পাগলের মতো খুঁজে বেড়াবে। তুমি ওর শক্তির কাছে একটা মশার মতো। তুমি আমাদের সবাইকে বিপদের মুখে ঠেলে দিয়েছো, এখন তোমাকে নিরাপত্তা দিতে হবে। চলো আমাদের সাথীদের সাথে পরিচয় করিয়ে দেই। এই বলে ওরা ড্রাকুলার মতো কালো ড্রেস পরে একটা নাইট ক্লাবে প্রবেশ করে। ওখানে অনেকগুলা কালো পোশাক পরা বেতাল রক্ত পান করে নাচছিল। ওরা ভিতরে প্রবেশ করে। ইয়াদব ওকে একটা বারে নিয়ে আসে। সেখানে বিভিন্ন প্রজাতির প্রাণীদের রক্ত সাজিয়ে রাখা ছিল। এরপরে শুরু হয় সিনেমার দ্বিতীয় আইটেম সং। নোরা ফাতেহি তার অ্যাক্রোবেটিক দেহ প্রদর্শন করে নাচ দেখাতে থাকে। বিভিন্ন রেয়ার আইটেমের রক্ত খেতে খেতে অলোক বেহুশ হয়ে পড়ে যায়। তখনই ওই নাইট ক্লাবে ঢুকতে দেখা যায় বীরনের দলকে। অনেকক্ষণ পর ইয়াদব পানির ছিটা দিয়ে অলোকের ঘুম ভাঙায়। ও উঠে দেখে সবাই ওকে ঘিরে দাঁড়িয়ে আছে, কিন্তু তারকা নেই। অলোক জিজ্ঞেস করে তারকা কোথায়? ইয়াদব বলে বীরনের দলের সাথে ওকে জঙ্গলে পাঠিয়ে দিয়েছি, তারকা তোমাকে আসলে সব সত্যটা জানায়নি। এই বলে রাতের ঘটনা বলতে শুরু করে। অলোক যখন রক্ত খেয়ে নেশায় বুঁদ হয়েছিল তখন বীরন তার দলবল নিয়ে তার
তারকার সামনে উপস্থিত হয়। ভিরন বলে, চলো তারকা, তোমার যাওয়ার সময় হয়ে গেছে। কিন্তু তারকা বলে, আমি অলোককে রেখে কোথাও যাব না। ইয়াদাব এসে বলে, যেদিন তুমি অলোককে কামড় দিয়েছো সেদিনই আমাদের সবচেয়ে বড় নিয়ম ভঙ্গ করেছো। তোমার কারণে ইয়াকশাসন মুক্তি পেয়ে গিয়েছে আর তার স্থানে তোমাকে 100 বছরের জন্য বন্দী হতে হবে। তুমি জেনে শুনেই এই নিয়ম ভঙ্গ করেছো, এখন তো কিছু করার নেই। তারকা জিজ্ঞেস করে, অলোকের কি হবে? ইয়াদব বলে, চিন্তা করো না, ভিরিয়া ওকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছে, আমরা সবাই মিলে ওকে নিরাপদ রাখবো, কিন্তু এজন্য তোমাকে এখান থেকে চলে যেতে হবে। অলোকের জীবন বাঁচানোর শর্তে তারকা যেতে রাজি হয়। এসব শুনে অলোক বলে, তারকা আমাকে বাঁচানোর জন্য এসব করেছে, আমাকে ওর কাছে যেতেই হবে। সবাই ওকে দাঁত বের করে ভয় দেখায়। ইয়াদব বলে, তুমি তারকাকে চিরতরে ভুলে যাও, ভেরিয়া তোমার পিছু তাড়া করছে, চুপচাপ। সকালবেলা অলোক বাড়ি ফিরে আসলে গোয়েল বলে, সারা রাত কোথায় ছিলি আর তারিকা কোথায়? অলোক জানায়, তারকা আমাকে বাঁচানোর শাস্তি ভোগ করার জন্য চিরতরে আমাকে ছেড়ে চলে গেছে, আমারও এই ঘর থেকে বের হওয়া নিষেধ। গোয়েল বলে, পাদ্রির কাছ থেকে আসার পরে একটা সত্য আমি মেনে নিয়েছি, হ্যাঁ তুই জীবিত না, তুই রক্তপান করিস, কিন্তু তুই তো আমার ছেলে, আর তারিকাকেও আমার পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছি। তোর হৃদয়ে হার্টবিট নেই, কিন্তু তারিকার জন্য তোর যে ভালোবাসা সেটাই তোকে মানুষ বানিয়ে রাখবে, যা ওকে উদ্ধার করে নিয়ে আয়। অলোক বলে, এটা আর কখনোই সম্ভব না, ও তো সারা জীবনের জন্য আমাকে ছেড়ে শাস্তি ভোগ করতে চলে গেছে, আর বেতালের নিয়ম অনুসারে আমাকে এখানে বন্দী থাকতে হবে। গোয়েল বলে, কিসের নিয়ম? তোর জীবন রক্ষা করার জন্য তারকা সমস্ত নিয়ম ভঙ্গ করেছিল, এবার ওদের সমস্ত নিয়ম ভঙ্গ করে তারকাকে তুই মুক্ত করে আনবি। বাবার কথায় অনুপ্রাণিত হয়ে অলোক গভীর রাতে ওই জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়। জঙ্গলের এক স্থানে এসে তার হাত রাখে। অ্যানালগ পদ্ধতিতে ওর হাত স্ক্যান হওয়া মাত্রই একটা রাস্তা খুলে যায় ও অলোক ভেতরে প্রবেশ করে। মন্দিরে তখন মহাযজ্ঞের প্রস্তুতি চলছে। ইয়াকশাসনকে কয়েদখানা থেকে মুক্ত আর তারকাকে বন্দী করার উৎসব। অলোক চুপিসারে মুখ ঢেকে ওদের দলে প্রবেশ করে। উপস্থিত সবাই ইয়াকশাসনকে থামা থামা স্লোগান দিয়ে বরণ করে নিতে থাকে। ইয়াকশাসন পুরোহিতকে এসে বলে, 75 বছর জেলে বন্দি থেকে একেবারে বোর হয়ে গেছি, আজকে আমার মুক্তি, আজ থেকে সকল নিয়ম রহিত করা হলো, আমরা মানুষের রক্ত খাবো, নতুন নতুন বেতাল সৃষ্টি করব আর পুরা পৃথিবীতে রাজ করব। পুরোহিত তার হাতকড়া সারানোর জন্য মন্ত্র পড়া শুরু করে। সঙ্গে সঙ্গে ইয়াকশাসনের হাতকড়া খুলে গিয়ে সেটা তারকার হাতে আটকে যায়। ইয়াকশাসন বলে, তুমি যেদিন প্রথম ওই ছেলেকে নিয়ে পালিয়েছিলে সেদিনই আমার বিশ্বাস হয়েছিল ওই আমাকে মুক্ত করবে, আর আজকে ওর কারণে আমি মুক্তি, থ্যাঙ্কস টু ইউ, আর তুমি পরবর্তী 100 বছরের জন্য বন্দী। তখনই অলোক ভিড়ের মধ্যে থেকে তারকাকে বলে, আমি তোমাকে ছাড়া 100 বছর দূরে থাকতে হবে এটা মানতে পারলাম না, তাই চলে আসলাম। তখন ইয়াকশাসনের নির্দেশে বেতালের দল অলোকের উপর আক্রমণ চালায়। অলোক ওদের সাথে মারামারি শুরু করে এবং সবাইকে মেরে কাত করে ফেলে। এসব বসে বসে দেখছিল ইয়াকশাসন। সেই ইনজুর্ড ভিড়ের ঘাড়ে কামড় দিয়ে রক্তপান করে ও ডাবল শক্তিশালী হয়ে যায়। অলোক তারকার হাতকড়া খোলার চেষ্টা করে কিন্তু পারে না। তারকা বলে, তুমি এখান থেকে পালাও, ইয়াকশাসন অনেক শক্তিশালী ও তোমাকে মেরে ফেলবে। অলোক তখন তারকাকে লম্বা একটা চুম্বন করে বলে, আমাকে ছাড়া 100 বছর থাকতে পারবে? তারকা বলে, 100 বছর কেন, এক মুহূর্তও থাকতে পারবো না। চুম্বন থামাতেই ইয়াকশাসন বলে, আরে থামলে কেন, কন্টিনিউ, 75 বছর ধরে কোনো রোমান্স দেখতে পারিনি। অলোক বলে, তুই নিচে আয়, তোকে রোমান্সের সাথে অ্যাকশনও দেখাবো। ইয়াকশাসন তখন উপর থেকে লাফ দিয়ে অলোকের উপর পড়ে। দুজনে ধস্তাধস্তি মারামারি শুরু হয়, কিন্তু ডাবল শক্তিধর ইয়াকশাসনের সাথে মোটেও পেরে ওঠে না অলোক। বেদম মার খেতে থাকে। মার খেয়ে ছিটকে গিয়ে পড়ে। অবস্থা খারাপ দেখে তারকা পুরোহিতের দিকে তাকায়। ইয়াকশাসনের বেপরোয়া আচরণ পুরোহিতের একেবারেই পছন্দ ছিল না, কিন্তু নিয়ম মানতে বাধ্য হয়ে ওকে মুক্ত করেছে। এবার সে নিয়ম ভঙ্গ করে মন্ত্র পড়ে তারকার হাতকড়া খুলে দেয়, কিন্তু সঙ্গে সঙ্গে ইয়াকশাসন এসে তারকার গলা টিপে ধরে। ওর অবস্থা খারাপ হয়ে আসে। অলোক দৌড়ে এসে ওকে রক্ষা করে। এর মধ্যে 2 ভার্সেস 1 ফাইট চলতে থাকে। তবে অল্প সময়েই ইয়াকশাসন দুজনকেই কাবু করে ফেলে ও অলোকের ঘাড়ে কামড় দিয়ে রক্ত খেয়ে ফেলে এবং উপস্থিত সকল বেতালকে বলে, আজ থেকে যে আমার হুকুমের অবাধ্য হবে তারই এর মতো পরিণত হবে। তারকা ছুটে এসে অলোকের দেহ জড়িয়ে ধরে। বিকট শব্দে একটা চিৎকার দিয়ে উঠে। তার চিৎকারে মন্দিরে থাকা থামার মূর্তিতে ফাটল সৃষ্টি হয় ও সেই ফাটল থেকে একটা আলোক রশ্মি ছুটে এসে অলোকের দেহে লাগে। সঙ্গে সঙ্গে ওর দেহে একটা আগুনের বলয় তৈরি হয় ও শূন্যে ভেসে ওঠে এবং রক্তলাল চোখ খুলে। একই সময় মন্দিরে থাকা বড় মূর্তির চোখেও আগুন জ্বলে ওঠে। নিষ্প্রাণ অলোকের দেহে হার্টবিট চলা শুরু করে। এটা দেখে পুরোহিত
পুরোহিত খুশি হয়ে যায় যে অলোকই আসল থামা। ইয়াকশাসন ওর উপর হামলা করতে আসে, কিন্তু এক তুড়িতেই ওকে মাটিতে থুবড়ে ফেলে। ইয়াকশাসনকে অলোক একদম তুলার বস্তার মতো পিটাতে থাকে। এরপরে যেই ওর ঘাড়ে কামড় দিতে যাবে তখনই তারকা এসে থামায়, বলে তুমি ওর মতো নয়, তোমার হৃদয়ে এখনো ভালোবাসা আছে। অলোক থেমে যায়। তখন পুরোহিত আবার ইয়াকশাসনের হাতে হাতকড়া পরিয়ে জেলে বন্দি করার নির্দেশ দেয়। পুরোহিত এগিয়ে এসে বলে, ইয়াকশাসনের ভয়ের রাজত্ব শেষ। দেবী আমাদের জন্য এক নতুন থামা দান করেছেন, যিনি বেতাল ও মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন রক্ষা করবেন। এই বলে সবাই ওর প্রতি হাঁটু গেড়ে আনুগত্য প্রকাশ করে। তবে অলোক ওদের উঠতে বলে, আজ থেকে কেউ আমার সামনে মাথা নত করবে না। প্রথমবার কোনো বেতালের হৃদয়ে হার্টবিট ফিরে এসেছে। এটা নিশ্চয়ই অন্যরকম ভবিষ্যতের ইঙ্গিত দেয়। আজ থেকে এক নতুন যুগের সূচনা হলো। সবাই থামা থামা স্লোগান দিতে দিতে ওকে অভিবাদন জানাতে থাকে। এদিকে গুহায় বন্দি ইয়াকশাসনের সামনে এসে উপস্থিত হয় এক বিরাট আকৃতির অগ্নিমানব, যার সারা দেহে আগ্নেয়গিরির লাভার মতো জ্বলছে আর ওর মাথা নিজের হাতে ধরা। পরদিন ওরা সবাই এসে দেখে গুহায় ইয়াকশাসন নেই, ওর হাতকড়া কেউ পুড়িয়ে মুক্ত করে নিয়ে গেছে। পুরোহিত বলে, সর্বনাশ হয়ে গেছে, কেউ ওকে মুক্ত করে দিয়েছে। ইয়াকশাসন এই যুগের রক্তবীজ ও মানুষের রক্ত পান করে নিজের সৈন্যবাহিনী তৈরি করবে। থামা বলে, করুক, আমরাও একত্রিত হয়ে ওকে পরাজিত করব। পুরোহিত বলে, ও যত মানুষের রক্ত খাবে তত শক্তিশালী হয়ে উঠবে, আর ওকে হারাতে হলে তোমারও আরো অধিক শক্তিশালী হতে হবে। অলোক বলে, কিভাবে? পুরোহিত বলে, ওর থেকে বেশি শক্তিশালী হতে হলে তোমাকে ভেরিয়ার রক্ত খেতে হবে। এটা শুনে অলোক ও তারকার চোখে মুখে ঝিলিক দেখা যায়। আর এরপরেই মন্দির প্রাঙ্গণে আসতে দেখা যায় ভেরিয়াকে। সে লাফ দিয়ে মন্দিরের দিকে যায়। এরপরে মন্দির প্রাঙ্গণে শুরু হয় সিনেমার তৃতীয় আইটেম সং তুম মেরে না হুয়ে। এভাবেই শেষ হয় থামা সিনেমা। এ থেকে একটা ধারণা পাওয়া যায় ম্যাডক হরর ইউনিভার্সের নেক্সট পর্বে বড় ধামাকা আসতে চলেছে, থামা ভার্সেস ভেরিয়া ফাইট। আমরাও অধীর আগ্রহে অপেক্ষায় থাকলাম। তো গাইজ, কেমন লাগলো আয়ুষ্মান খুরানা ও রাশ্মিকা মান্দানা অভিনীত হরর সিনেমা থামার এক্সপ্লেইন, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন চ্যানেল হিসেবে আমার জন্য কোনো পরামর্শ থাকলে সেটাও জানাতে ভুলবেন না। আরো নতুন নতুন সব সিনেমার গল্প শুনতে ভিডিওতে একটা লাইক দিয়ে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আলবিদা।